গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজকে শুনবেন বিখ্যাত জার্মান ঔপন্যাসিক এরিক মারিয়া রিমার্কের লেখা দ্য নাইট ইন লিসবন। এটি প্রথম প্রকাশিত হয় 1962 সালে, কিন্তু এই গল্পটির মূল পটভূমিটাই হচ্ছে 1942 সালের, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেন্ট্রাল ইউরোপের জার্মানিতে নাসিবাদের চাপে এক রাজনৈতিক দম্পতির পলায়নের গল্পটি এই উপন্যাসে ফুটিয়ে তোলা হয়েছে। এটি নিউ ইয়র্ক বেস্ট সেলিংয়ে টানা 5 মাস ছিল। আশা করছি আপনাদের সবার কাছে সেটি ভালো লাগবে। আমরা শুরু করছি। টেগাস নদীর মাঝখানে নোঙর করে দাঁড়িয়ে আছে জাহাজটা। সারা দেহ জলজল করছে হাজারো বাতিতে। অস্বস্তি নিয়ে ওটার দিকে তাকিয়ে আছি আমি। 1 সপ্তাহ হলো লিসবনে এসেছি, এখনো অভ্যস্ত হতে পারিনি এমন বেপরোয়া আলোকসজ্জায়। কারণ যেসব দেশ আমি পেরিয়ে এসেছি সেখানকার রাতগুলো কয়লা খনির গহ্বরের মতো অন্ধকারে ছাওয়া। আলোকে প্লেগ বা মহামারীর মতো ভয় করে লোকে। সেটাই বিংশ শতাব্দীর ইউরোপের বৈশিষ্ট্য। যাত্রীবাহী জাহাজ ওটা, মালামাল তোলা হচ্ছে। শুনেছি আগামীকাল দুপুরে ছাড়বে। নগ্ন বালবের আলোয় দেখতে পাচ্ছি মাছ, মাংস, টিনের খাবার, পাউরুটি আর সবজি ক্রেটগুলো একে একে নামানো হচ্ছে জাহাজের হোল্ডে। বেশ কিছু শ্রমিক কাজ করছে ওখানে, পিঠে বয়ে জাহাজে তুলছে বিভিন্ন ধরনের বস্তা, কিংবা হাত লাগাচ্ছে গাঁট বাঁধা জিনিসপত্রে। কারো মুখে কোনো আওয়াজ নেই। সমুদ্রযাত্রার প্রস্তুতি নিচ্ছে জাহাজটা, ঠিক যেভাবে মহাপ্লাবনের আগে প্রস্তুতি নিয়েছিল নূহ নবীর তরী। ওটাও এক অর্থে জীবন্তরী বটে। 1942-এর এই উত্তাল সময়ে যত জাহাজ ইউরোপে ত্যাগ করেছে তার প্রত্যেকটাই একটা করে জীবন্তরী। আমেরিকা হলো আরারাত পর্বত, প্লাবনের হাত থেকে বাঁচার জন্য যেখানে ছুটে যাচ্ছে সবাই। এই প্লাবন অনেক আগেই গ্রাস করেছে জার্মানি আর অস্ট্রিয়াকে। এরপর হানা দিয়েছে পোল্যান্ডের আর প্রাগে। আমস্টারডাম, ব্রাসেলস, কোপেনহেগেন আর প্যারিস পেরিয়ে এখন বানের পানি পৌঁছেছে ইটালির দোরগোড়ায়। স্পেনও নিরাপদ নয়। বাঁচা মরার নিরন্তর লড়াইয়ে ব্যস্ত উদ্বাস্তুদের জন্য পর্তুগালের উপকূল এখন শেষ ঠিকানা। আমেরিকায় যাবার ফটোকোটা পৌঁছতে পারল তো বেঁচে গেল, নইলে ধুকে ধুকে মরতে হবে এক ভয়ঙ্কর অরণ্যে। কনসুলেট, থানা আর সরকারি অফিসের অরণ্য। সেখানে ভিসা দেওয়া হয় না কাউকে, দেওয়া হয় না ওয়ার্ক পারমিট বা থাকার অনুমতি। বন্দি শিবির, আমলাতান্ত্রিক লাল ফিতা, নিঃসঙ্গতা আর বিচারহীনতায় ভরা সেই অরণ্য। যুদ্ধের এই অনিশ্চিত সময়ে মূল্য হারিয়েছে মানবসত্তা। একটা জিনিসেরই শুধু মূল্য রয়েছে জগৎটায়, সেটা বৈধ পাসপোর্ট। বিকেলে এস্তোরিল ক্যাসিনোতে জুয়া খেলতে গিয়েছিলাম। গায়ে এখনো একটা ভালো স্যুট আছে, তাই ঢুকতে পারলাম। অদৃষ্টকে শেষবারের মতো একবার বাজিয়ে দেখতে গিয়েছিলাম আর কি। কদিন পরেই আমাদের পর্তুগালে থাকার পারমিট শেষ হয়ে যাবে, অথচ অন্য কোনো দেশের ভিসা নেই আমার আর রুথের। ফ্রান্সে বসেই দুজনে একটা তালিকা তৈরি করেছিলাম কোন কোন জাহাজ নিউ ইয়র্কে যাচ্ছে। টেগাস নদীতে নোঙর করে থাকা জাহাজটা আমার তালিকায় শেষ জাহাজ, কিন্তু অনেক আগেই ওটার সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। আমাদের কাছে আমেরিকান ভিসাও নেই। সবচেয়ে বড় কথা, টিকিট পাওয়া গেলেও কেনার টাকা নেই। অন্তত $300 ঘাটতি রয়েছে আমাদের। সেই টাকা জোগাড়ের আশাতেই হানা দিয়েছিলাম ক্যাসিনোয়। পর্তুগালে আমার মতো বিদেশির টাকা জোগাড়ের রাস্তা ওই একটাই। ব্যাপারটা পাগলামি মনে হতে পারে, কারণ টাকা জোগাড় হলেও টিকিট পাবার উপায় নেই। কিন্তু বিপদ আর হতাশার মুহূর্তে কে অত ভাবতে চায় বলুন? ভেবেছিলাম আগে টাকার বন্দোবস্ত করি, টিকিটের ব্যাপারটা পরে ভাবব। লাভ হলো না। মাঝখান থেকে সেই সঞ্চয়ের $62 থেকে $56 খেলাম ক্যাসিনোর টেবিলে। এখন গভীর রাত, নির্জন হয়ে পড়েছে বন্দর। চরম হতাশা আর দুঃখ নিয়ে তাকিয়ে আছি জাহাজটার দিকে।
ওটায় ওঠার কোনো উপায় নেই আমার হাতে। হঠাৎ লক্ষ্য করলাম নদীর ধারে আমি একা নই, আরেকজন মানুষ রয়েছে। প্রথমে উদ্দেশ্যহীনভাবে একটু পায়চারি করলো সে, তারপর থেমে আমার মতোই জাহাজটার দিকে তাকিয়ে থাকলো। ওকেও রিফিউজি বলে মনে হলো, তাই আগ্রহ হারালাম। তবে কিছুক্ষণ কেটে গেলে টের পেলাম লোকটা আমাকেও দেখছে। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয় রিফিউজিকে, আমাকেও তাই হতে হলো। যতটা সম্ভব স্বাভাবিকভাবে উল্টো ঘুরলাম, লঘু পায়ে বেরিয়ে যাবার চেষ্টা করলাম পিয়ার ছেড়ে। কয়েক মুহূর্ত পর পিছনে পদধ্বনি শুনতে পেলাম। গতি না বাড়িয়ে যেভাবে হাঁটছিলাম সেভাবেই হাঁটতে থাকলাম। ভাবছি গ্রেফতার হয়ে গেলে খবরটা কিভাবে রুথের কাছে পৌঁছবো। পিয়ারের শেষ প্রান্তে অনেকগুলো বাড়ি, আলো জ্বলছে না কোনোটায়, যেন রাতের প্রজাপতির মতো ঘুমোচ্ছে। ও পর্যন্ত পৌঁছতে পারলে বেঁচে যেতাম, কিন্তু দূরত্বটা এত বেশি, ছুট লাগিয়ে লাভ হবে না, ধরা পড়ে যাব। ততক্ষণে লোকটা পাশে এসে গেছে, আমার চেয়ে একটু খাটো। জার্মান ভাষা জানতে চাইল, তুমি কি জার্মান? মাথা নাড়লাম আমি, হাঁটা থামালাম না। অস্ট্রিয়ান? জবাব দিলাম না। অধৈর্য চোখে তাকিয়ে আছি বাড়িগুলোর দিকে। কাছে আসার বদলে যেন আরো দূরে সরে যাচ্ছে। কিভাবে রক্ষা পাওয়া যায় এই লোকটার হাত থেকে? নিশ্চয়ই পুলিশের লোক। পর্তুগিজ অনেক পুলিশই ভালো জার্মান বলে। আমি পুলিশ নই, যেন আমার কথা পড়তে পেরে বলল লোকটা। বিশ্বাস করলাম না। গায়ে ইউনিফর্ম নেই অবশ্য, কিন্তু ইউরোপের বিভিন্ন জায়গায় অন্তত 6বার সাদা পোশাকের পুলিশের হাতে গ্রেফতার হয়েছি আমি। এখন অবশ্য কাগজপত্র রয়েছে সঙ্গে, জাল হলেও বেশ ভালো মানের জাল। প্যারিসের এক অঙ্কের টিচার তৈরি করে দিয়েছেন। এমনিতে কাজ চলে যায়, কিন্তু ভালো মতো পরীক্ষা করা হলে ওগুলোতেও খুঁত পাওয়া যাবে। তোমাকে জাহাজটার দিকে তাকিয়ে থাকতে দেখেছি আমি, বলল লোকটা। তাই ভাবলাম। এবার ভালো করে দেখলাম তাকে। না, পুলিশ বলে মনে হচ্ছে না, কিন্তু বিশ্বাস করি কি করে? কিছুদিন আগে ফ্রান্সের বোর্দোতে সাদা পোশাকধারী যে পুলিশটা আমাকে অ্যারেস্ট করেছিল, তাকে দেখেও মনে হয়েছিল সাধু লেজারা সবে কবর থেকে উঠে এসেছেন। অথচ ওর মতো নির্দয় পুলিশ কখনো দেখিনি। পরদিন জার্মানরা বোধহয় হানা দিচ্ছে জেনেও আমাকে নিয়ে গিয়ে পুড়ে দিল হাজতে। সে অবস্থায় জার্মানরা যদি আমাকে পেত, বাঁচার আশা ছিল না। ভাগ্য ভালো যে ওয়ার্ডেন লোকটা খুব ভালো মানুষ ছিলেন, তিনি কয়েক ঘন্টা পর ছেড়ে দেন আমাকে। নিউ ইয়র্কে যেতে চাও? জিজ্ঞেস করলো লোকটা। উত্তর দিলাম না। আর 20 গজ এগোতে পারলেই হয়, প্রয়োজনে ওকে ঘুষি মেরে ছুটে লাগাবো। এই দেখো, পকেট থেকে কি যেন বের করলো লোকটা। ওই জাহাজে 2টো টিকিট আছে আমার কাছে। দূর থেকে টিকিট দুটো দেখলাম। আলো কম বলে লেখাগুলো পড়া যাচ্ছে না, তবে নিরাপদ দূরত্ব পেরিয়ে এসেছি ইতিমধ্যে। এবার থামা যেতে পারে। এসবের মানে কি জানতে চাইলাম পর্তুগিজ ভাষায়। কাজ চালাবার মতো কিছু কথা শিখে রেখেছি এ ভাষায়। টিকিট দুটো তুমি নিতে পারো, বলল লোকটা। আমার লাগছে না। লাগছে না মানে? মানে এগুলোর আর প্রয়োজন নেই আমার। বিভ্রান্তি নিয়ে তাকালাম লোকটার দিকে। না, পুলিশ নয়। অ্যারেস্ট করতে চাইলে এতক্ষণে করে ফেলতে পারত, অযথা কথা বলতে যেত না। কিন্তু টিকিট দুটো খাঁটি হলে ওর প্রয়োজন নেই কেন? আমাকেই বা দিতে চাইছে কেন? ফাঁদটার নয় তো? ঘাম জমল কপালে। ওগুলো কেনার সামর্থ্য নেই আমার। এবার জার্মানে বললাম, অনেক দাম। লিসবনে বহু পয়সাওয়ালা রিফিউজি আছে, যা চাইবে ওরা তাই দিবে। তুমি ভুল লোকের কাছে এসেছো, আমার পকেটে একটা পয়সাও নেই। আমি তো বিক্রি করতে আসিনি, বলল লোকটা। টিকিট দুটোর দিকে তাকালাম আবার। ওগুলো আসল? নিঃশব্দে আমার হাতে ওগুলো তুলে দিল লোকটা। আঙ্গুলের স্পর্শে মচমচ করে উঠল কাগজ। ভুল নেই, টিকিট দুটো খাঁটি। জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্য গড়ে দিতে পারে ওগুলোর মালিকানা।
আমেরিকান ভিসা ছাড়া টিকিট দুটো হয়তো ব্যবহার করতে পারবো না, কিন্তু ওগুলোর জোরে কাল সকালে ভিসার জন্য আবেদন করতে পারবো। নিতান্তই যদি কাজে না লাগে তো চড়া দামে বিক্রিও করে দিতে পারবো, আর সেই টাকায় মাস 6 কাটিয়ে দিতে পারবো অনায়াসে। ইতস্তত করলাম, বললাম, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। লোকটা বলল, কাল সকালে লিসবন ছেড়ে যাচ্ছি আমি। টিকিট দুটো তুমি নিতে পারো, দাম দিতে হবে না, তবে একটা শর্ত আছে। কাজ ঝুলে পড়ল আমার। আগেই বোঝা উচিত ছিল এত সুখ কপালে সইবে না। জিজ্ঞেস করলাম, কি শর্ত? আজ রাতে একা থাকতে চাই না আমি। আমাকে সঙ্গে থাকতে বলছো? হ্যাঁ, ভোর হওয়া পর্যন্ত। শুধু এই? শুধু এই, আর কিছু না? আর কিছু না। অবিশ্বাস নিয়ে লোকটার দিকে তাকালাম। জানতাম নিঃসঙ্গ মানুষের ভেতরে মানসিক বিকার দেখা দিতে পারে, এমনকি এনে দিতে পারে আত্মহত্যার চিন্তা। অচেনা মানুষের সঙ্গ তখন পরম আকাঙ্ক্ষার বস্তু। তাই বলে আমেরিকার টিকিটের মতো সোনার হরিণ অফার করতে পারে কেউ, ভাবতে পারিনি। তুমি থাকো কোথায়? জানতে চাইলাম। মাথা নাড়ল আগন্তুক। ওখানে যেতে চাই না। বারটার খোলা পাওয়া যাবে কিনা এখন? যাওয়া উচিত। রিফিউজিদের জন্য কোনো জায়গা আছে? প্যারিসের ক্যাফে দুলা রোজের মতো? ক্যাফে দুলা রোজ চিনি আমি। 2 সপ্তাহ ওখানে ঘুমিয়েছি আমি আর রুথ। 1 কাপ কফি কিনলে যতক্ষণ খুশি থাকা যেত ওখানে। রাত হলে মেঝেতে খবরের কাগজ বিছিয়ে ঘুমানোও যেত। আমরা মেঝেতেই ঘুমাতাম। টেবিলে ঘুমালে পড়ে যাবার ভয় থাকে, মেঝেতে সেই আশঙ্কা নেই। তেমন কোনো জায়গা চিনি না, বললাম আমি। কথাটা মিথ্যে, কিন্তু পকেটে আমেরিকার 2টো টিকিট নিয়ে অমন জায়গা যাওয়া বিপজ্জনক। কেউ টের পেয়ে গেলে টিকিট কেড়ে নেবার জন্য খুনোখুনি বেঁধে যাবে। আমি অবশ্য একটা জায়গা চিনি, বলল আগন্তুক। ওখানে চলো, কপাল ভালো হলে খোলা পেয়ে যাব। হাতের ইশারায় একটা ট্যাক্সি ডাকলো সে। তারপর তাকালো আমার দিকে। দীর্ঘশ্বাস ফেলে বললাম, বেশ, চলো। ট্যাক্সিতে উঠে বসলাম দুজনে। ড্রাইভারকে একটা ঠিকানা বলল লোকটা। রাতে ফিরছি না এ খবর রুথকে জানিয়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু তখন আমার বুকে আশার জোয়ার বইছে। যেন দৈব বলে আমাদের ত্রাতার ভূমিকা অবতীর্ণ হয়েছে অচেনা আগন্তুক। তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করার কথা ভাবতে পারছি না। প্রাকাদো কমার্সিও পেরিয়ে ছুটে চলল ট্যাক্সি। একসময় পৌঁছল ঢালু গলিপথ আর অজস্র সিঁড়িওয়ালা একটা জায়গায়। লিসবনের এই অংশ আমার অচেনা। আমার দৌড় গির্জা আর মিউজিয়াম পর্যন্ত। ঈশ্বর বা শিল্পকে ভালোবেসে নয়, বরং ও দুটো জায়গায় কেউ পাসপোর্ট বা ভিসা দেখতে চায় না বলে। ক্রুশবিদ্ধ যিশু বা শিল্পগুরুদের সামনে আমি নিছক এক মানব সন্তান, ভুয়া পাসপোর্টধারী কোনো উদ্বাস্তু নই। ট্যাক্সি ছেড়ে আমরা আঁকাবাঁকা গলিপথ ধরে হাঁটতে শুরু করলাম। বাতাসে মাছ, রসুন, রাতে ফোটা ফুল আর ঘুমন্ত মানুষের গন্ধ। একটু একটু করে চাঁদ উঠছে। একপাশে উদয় হলো সেন্ট জর্জ দুর্গ। সিঁড়িওয়ালা ধুয়ে যাচ্ছে চাঁদের আলোয়। পিছন ফিরে বন্দরের দিকে তাকালাম। নদী বয়ে যাচ্ছে সাগরের পানে, আর সেই সাগরের ওপর পারে আমেরিকা। যেন মুক্তির ধারা বয়ে চলেছে ওই নদীতে। ঘুরে বললাম, তুমি আমাকে নিয়ে খেলছো না তো? না, আগন্তুকের সংক্ষিপ্ত জবাব। সত্যিই দেবে টিকিট? ট্যাক্সিতে ওঠার আগে টিকিট দুটো আমার পকেটে রেখে দিয়েছে লোকটা। আমি এক কথার মানুষ, বলল সে। আঙ্গুল তুলে সামনে গাছপালায় ঘেরা একটা একতলা বিল্ডিং দেখালো। ওই যে, ওখানকার কথা বলেছিলাম, এখনো খোলা আছে দেখছি, বাঁচা গেল। জায়গাটা নিরাপদ? আমার কণ্ঠে সন্দেহ। অবশ্যই, ওখানকার বেশিরভাগ কাস্টমার বিদেশি। আমাদেরকে আলাদাভাবে লক্ষ্য করা কিছু নেই। কাল সকালে লিসবন ছেড়ে চলে যাবার আগে একটু ড্রিঙ্ক করতে এসেছি, এমনটা ভাবাই স্বাভাবিক। আর আপত্তি করা চলে না। ঢুকলাম বিল্ডিংয়ে।
নিজেকে আবিষ্কার করলাম রাত্রিকালীন একটা রেস্টুরেন্টে। একপাশে ছোট্ট ড্যান্স ফ্লোর, অন্যদিকে খোলা টেরেস। ট্যুরিস্টদের চাহিদার দিকে লক্ষ্য রেখে সাজানো হয়েছে। কে যেন গিটার বাজাচ্ছে, একটি মেয়ে সুর মিলিয়ে গাইছে। টেরেসের বেশ কটা টেবিলে বিদেশি অতিথি, তাদের মাঝে ইভিনিং ড্রেস পরা এক মহিলা আর সাদা ডিনার জ্যাকেট পরা এক ভদ্রলোক রয়েছে। শেষ প্রান্তে একটা টেবিলে গিয়ে বসলাম আমরা। ওখান থেকে লিসবন শহরে অনেকটাই চোখে পড়ে। ম্লান আলোয় গির্জা, রাস্তাঘাট, বন্দর, পিয়ার আর নদীর মাঝে নোঙর করা আলো ঝলমলে জাহাজ, সবই দেখতে পাচ্ছি। পরজন্মে বিশ্বাস করো? জিজ্ঞেস করলো আগন্তুক। ওর দিকে তাকালাম। এমন একটা উদ্ভট বিষয়ের অবতারণা করবে ভাবিনি। কাজ ঝাঁকিয়ে বললাম, কি জানি, গত কয়েক বছর ধরে তো ইহজন্ম নিয়ে ব্যস্ত। আমেরিকা পৌঁছতে পারলে না হয় পরজন্ম নিয়ে ভাবব। শেষ বাক্যটা বললাম ওকে টিকিটের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমি অবশ্য বিশ্বাস করি না, বলল লোকটা। হাফ ছেড়ে বাঁচলাম। আধ্যাত্মিক আলোচনায় নামার মতো ধৈর্য বা ইচ্ছে কোনোটাই এই মুহূর্তে আমার নেই। জাহাজটার দিকে আমার সমস্ত মনোযোগ। লোকটা স্থানুর মতো বসে রইল খানিকক্ষণ, যেন চোখ মিলে ঘুমাচ্ছে। একটু পর গিটার বাদক উদয় হলো টেরাসে। তার বাজনা কানে যেতে সংবিত ফিরে গেল। আমার নাম শোয়ার্জ, বলল সে। এটা অবশ্য সত্যিকার নাম নয়, পাসপোর্টে লেখা নাম। তবে এই নামে অভ্যস্ত হয়ে গেছি, কাজে আজ রাতে শোয়ার্জ নামটা থাকুক। তুমি কতদিন ফ্রান্সে ছিলে? যতদিন থাকতে দিয়েছে। বন্দী হয়েছিলে? মাথা ঝাঁকালাম। যুদ্ধ যখন বাঁধল সবার মতো আমিও গ্রেফতার হয়েছিলাম। আমরাও, বলল লোকটা। আমি অবশ্য সুখে ছিলাম। মাথা নিচু করে ফেলল সে, যেন দৃষ্টি এড়াতে চাইছে। বেশ সুখে, কখনো ভাবিনি অত সুখে থাকতে পারবো। অবাক হলাম। লোকটাকে দেখে মনে হয়নি এই ধরনের কথা বলবে। তাকে একটু অন্তর্মুখী ভেবেছিলাম। কখনকার কথা বলছো? জিজ্ঞেস করলাম। ক্যাম্পে? না, তারও আগে, 1939 সালে ফ্রান্সে। হ্যাঁ, যুদ্ধ শুরু হওয়ার আগের গ্রীষ্মের কথা বলছি। কিভাবে কি হয়ে গেল তা আমার বুদ্ধির বাইরে। সেজন্যই কারোর সঙ্গে কথা বলতে চাই বিষয়টা নিয়ে। এখানে তো কাউকে চিনি না, কিন্তু এটুকু জানি কাউকে আমার কাহিনী শোনাতে শুরু করলে পরিষ্কার হয়ে আসবে স্মৃতি। যা তখন বুঝিনি তা বুঝতে পারবো এখন, তাই আমাকে বলতেই হবে। থেমে গেল সে। একটু অপেক্ষা করে জিজ্ঞেস করলো, তুমি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, বললাম আমি। কঠিন কিছু তো বলনি। কঠিন নয়? আচমকা যেন খেপে গেল শোয়ার্জ নামের লোকটা। বদ্ধ একটা ঘরে শুয়ে আছে আমার প্রিয়তমা, কাঠের তৈরি একটা জঘন্য কফিনে। মারা গেছে ও, পৃথিবীতে আর অস্তিত্ব নেই ওর। কে বুঝবে সেটা? কেউ না। তুমি কোন ছাড়? আমি পর্যন্ত বুঝতে পারি না। বুঝতে পারে বলে যদি কেউ দাবি করে সে একটা মিথ্যেবাদী। কিছু না বলে চুপ করে রইলাম। এ ধরনের পরিস্থিতি নতুন নয় আমার জন্য। যখন নিজের দেশ বলতে কিছু থাকে না, শোক সহ্য করা কঠিন হয়ে ওঠে। অপরিচিত দেশ এবং পরিবেশে সান্ত্বনা দেবার কেউ থাকে না। আমার নিজেরও একই অবস্থা হয়েছিল। যখন সুইজারল্যান্ডে থাকাকালীন খবর পেয়েছিলাম আমার মা বাবাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে, কল্পনায় দুঃস্বপ্নের মতো দেখতে পেতাম আগুনের লিলিহান শিখা গিলে খাচ্ছে আমার মায়ের মুখটাকে। একটু শান্ত হয়েছে শোয়ার্জ। আমাকে বলল, কিছু মনে করো না, মানসিকভাবে আমি খুব বিপর্যস্ত। নিঃশব্দে মাথা ঝাঁকালাম। ওয়েটার এসে ভাজা চিংড়ির ডিশ পরিবেশন করলো। আচমকা টের পেলাম খিদেয় পেট জ্বলছে। দুপুর থেকে কিছুই খাইনি। ইতস্তত করে তাকালাম আমার সঙ্গীর দিকে। শোয়ার্জ বলল, আমার খিদে নেই, তুমি খেতে শুরু করো। নিজের জন্য মদ আর সিগারেটের অর্ডার দিল সে। চিংড়ির পাত্রটা টেনে নিলাম আমি। খেতে শুরু করলাম। চিংড়িগুলো তাজা ও সুস্বাদু। খেতে ভালো লাগছে খুব। কয়েক মুহূর্ত পর মুখ তুলে বললাম,
দুঃখিত, আমার আসলে খুব খিদে পেয়েছে। কোনো ব্যাপার না, বলল সে। নিশ্চিন্তে খেতে থাকো। খাওয়ার ফাঁকে জরিপ করলাম সোয়ার্জকে। শান্ত ভঙ্গিতে বসে আছে, তাকিয়ে আছে শহরের দিকে। অস্থিরতা বা বিরক্তির কোনো চিহ্ন নেই চেহারায়। বোধহয় বুঝতে পেরেছে পেটে ক্ষুধা নিয়ে তার সঙ্গে গল্পগুজব করা সম্ভব হবে না আমার পক্ষে। দ্রুত খেয়ে নিয়ে ডিশটা সরিয়ে রাখলাম একপাশে। একটা সিগারেট ধরালাম। অনেকদিন পর ধূমপান করছি। টাকা বাঁচাবার জন্য নেশাটা ত্যাগ করতে হয়েছে। গৃহপীড়া কাকে বলে জানো? হঠাৎ জিজ্ঞেস করলো সোয়ার্জ। বাড়ি ফেরার জন্য মনে ছটফটানির কথা বলছো নিশ্চয়ই? বললাম আমি। হ্যাঁ, ৩৯ সালে বসন্তে সেই গৃহপীড়া দেখা দেয় আমার মাঝে। সেটা আমার অভ্যস্ত জীবনের ৫ম বছর। কেন ছটফটানি শুরু হলো সেটা জানতে হলে যেতে হবে ৩৮ সালের শরতে। ভালো কথা, তখন তুমি কোথায় ছিলে? ৩৮-এ? প্যারিসে। আমিও। মিউনিক চুক্তি তখনও সই হয়নি। এদিকে ভয় পেতে পেতে ততদিনে পাথরের মতো হয়ে গেছি আমি, অনুভূতিহীন। স্রেফ অভ্যাসের বশে গা ঢাকা দিয়ে থাকতাম, সাবধানে চলাফেরা করতাম। কিন্তু ভালো করে জানতাম যুদ্ধ বাঁধবে এবং জার্মানরা এসে বন্দি করবে আমাকে। ওটাই কপালে লিখন। আশা ছিল না কখনো, মনে মনে মৃত্যুর দিন গুনতাম। মাঝে মাঝে মনে হতো এই অসহ্য অপেক্ষার চাইতে আত্মহত্যা করে ফেলা ভালো। মাথা ঝাঁকিয়ে সায় জানালাম আমি। বললাম, হ্যাঁ, আত্মহত্যা হিড়িক পড়েছিল তখন। ব্যাপারটা বেশ অদ্ভুত, কারণ বছর দেড়েক পরে জার্মানরা যখন সত্যি সত্যি এলো, তখন আবার কমে গিয়েছিল আত্মহত্যার হার। এরপর সই হলো মিউনিকের চুক্তি, বলল সোয়ার্জ। মনে হলো নতুন জীবন পেলাম। দিনগুলো আবার মধুময় হলো। বিধিনিষেধ ভুলে গেলাম। মনে পড়ে প্যারিসে সে বছর 2বার ফুল ধরেছিল চেস্টনাট গাছে। আবার নিজেকে মানুষ মনে হতে লাগলো। মুক্ত মানুষের মতোই বেপরোয়া হয়ে চলাফেরা শুরু করলাম। ফলাফল, ধরা পড়লাম পুলিশের হাতে। ফ্রান্সে উপর্যুপরি অনুপ্রবেশের দায়ে 4 সপ্তাহের জন্য আমাকে জেলে পুরে দিলে ওরা। তারপর সেই পুরনো খেলা, বাজেল সীমান্তে নিয়ে গিয়ে সুইজারল্যান্ডে ঠেলে পাঠানো, কদিন পর সুইস পুলিশের ধাক্কায় ফ্রান্সে ফিরে আসা। ফরাসি পুলিশ এরপর আমাকে পাঠালো আরেকখানে। বুঝই তো, রেফিউজি নিয়ে গুটি চালাচালি। জানি, বললাম আমি। শীতকালে সবচেয়ে কষ্ট হয়। 2 দিন পর পর এক জায়গা থেকে ধাক্কা খেয়ে আরেক জায়গায় ঢোকা। জেলে পুরে দেওয়া তো কথাই নেই। তবে শীতের দিনে সুইস জেলের চেয়ে ভালো কিছু হয় না। ভেতরটা হোটেলের মতো গরম রাখে ওরা। খেতে শুরু করলাম আবার। বাজে স্মৃতির একটা ভালো দিক আছে, সেগুলো রোমন্থনের সময় বর্তমানকে আর ততটা খারাপ মনে হয় না। সামনে বসা অচেনা মানুষটির প্রতিক্রিয়া অবশ্য ভিন্ন। হতে পারে কফিনবন্দি প্রিয়তমার মৃতদেহটি তার কারণ। আমি অবশ্য সেই বিষয়ে কোনো কৌতূহল দেখাচ্ছি না। সোয়ার্জ নিজেই যথাসময় সব বলবে। সুইসরা শেষবার ছেড়ে দেবার সময় শাসিয়েছিল, পাসপোর্ট ভিসা ছাড়া আবার ধরা পড়লে ওরা আমাকে জার্মানিতে পাঠিয়ে দেবে, বলল সোয়ার্জ। সাধারণ এক হুমকি, কিন্তু অতি ভয় পেয়েছিলাম আমি। ভেবে পাচ্ছিলাম না সত্যি সত্যি ফেরত পাঠালে কি করব। রাতে দুঃস্বপ্ন দেখতে শুরু করলাম। আমি জার্মানিতে এসএস বাহিনীর লোকের ধাওয়া করছে আমাকে। স্বপ্নটা এত ঘন ঘন দেখতাম যে ঘুমাতেও ভয় করত। তোমার কখনো এমন হয়েছে? নিশ্চয়ই। দুঃস্বপ্নের ওপর রীতিমতো একটা গবেষণাপত্র লিখে ফেলতে পারি আমি। এক রাতে স্বপ্ন দেখলাম আমি অসনাব্রুকে। আমার স্ত্রী বেঁচে থাকতে আমরা ওই শহরেই থাকতাম। যা হোক, স্বপ্নে দেখলাম আমি ওর কামরায় দাঁড়িয়ে আছি। আমার স্ত্রী অসুস্থ, শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে শরীর, কাঁদছেও। ঘামতে ঘামতে জেগে উঠলাম। মনে পড়ল 5 বছর হলো ওকে দেখিনি, কোনো খবরও পাইনি। চিঠি পর্যন্ত লেখার সাহস করিনি আমি, কারণ সে চিঠি খুঁড়ে দেখা হতে পারে। দেশ ছাড়ার আগে ও কথা দিয়েছিল আদালতে গিয়ে ডিভোর্স নিয়ে নেবে। ওর মঙ্গল হবে ভেবেও আমিও রাজি হয়ে গিয়েছিলাম। ধরে নিয়েছিলাম সেটাই করেছে ও। কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল সোয়ার্জ। লোকটা কেন জার্মানি ছেড়েছে
তা আর জিজ্ঞেস করলাম না, করার আগ্রহও নেই। দেশ ত্যাগের পিছনে হাজারটা কারণ থাকে, তার কারণটাই ন্যায়সঙ্গত নয়। হতে পারে সে ইহুদি, কিংবা সরকার বিরোধী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ব্যক্তিগত শত্রুতার বশে অনেককে দেশ ছাড়া করা হয়েছে, কিংবা ছুড়ে দেওয়া হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পে। খানিক পর আবার বলতে শুরু করলো সুয়ার্জ, সে যাত্রা লুকিয়ে চুরিয়ে প্যারিসে ফিরে এলাম, কিন্তু দুঃস্বপ্ন আমাকে রেহাই দিল না। ফিরে আসতে থাকলো বারবার। কদিন পর বানচাল হয়ে গেল মিউনিক চুক্তি। বসন্ত নাগাদ সবাই বুঝে ফেলল যুদ্ধ এড়াবার কোনো উপায় নেই। গন্ধ পাওয়া যাচ্ছিল যুদ্ধের। আগুনের শিখা দেখতে পারার আগে যেভাবে ধোঁয়ার গন্ধ পাওয়া যায়, ঠিক সেভাবে। শুধু রাজনৈতিক তারাই চোখে পট্টি বেঁধে পড়ে রইল। মনে অবাস্তব আশা, দ্বিতীয় বা তৃতীয় মিউনিক চুক্তি হবে, যুদ্ধ হবে না। আকাশ কুসুম স্বপ্ন আর কি। চাইলে কি আর দৈব ঘটনা ঘটে? ঘটে নিশ্চয়ই, দ্বিমত পোষণ করলাম। নইলে এখন পর্যন্ত আমরা বেঁচে আছি কি করে? আমার যুক্তি মেনে নিল সুয়ার্জ। তা ঠিক, ছোট ছোট দৈব ঘটনা ঘটছে। আমার বেলাতেও ঘটেছে একটা। আমি তখন প্যারিসে। হঠাৎ একটা বৈধ পাসপোর্ট পেয়ে গেলাম। মালিকের নাম সুয়ার্জ। এই নামটাই এখন আমি ব্যবহার করছি। পাসপোর্টটা আসলে এক অস্ট্রিয়ানের। আমার সঙ্গে পরিচয় হওয়ার কিছুদিন পরেই মারা যায় সে। আমাকে দিয়ে যায় তার পাসপোর্ট আর টাকা পয়সা। মাত্র 3 মাস আগে প্যারিসে এসেছিল। তাকে প্রথম দেখি লুভর মিউজিয়ামে, ইমপ্রেশনিস্ট পেন্টিংগুলোর সামনে। প্রায় বিকেলেই ওখানে যেতাম মনকে শান্ত করার জন্য। ঝলমলে শান্তিময় ছবিগুলোর দিকে তাকিয়ে মনে হতো সেগুলো অন্য কোনো জগৎ। বিশ্বাস করতে কষ্ট হতো যে প্রজাতির হাতে অমন সুন্দর শিল্প সৃষ্টি হয়েছে, সেই প্রজাতির যুদ্ধ বাঁধিয়ে পুরো পৃথিবীকে তছনছ করে দিচ্ছে। সুয়ার্জ নামের লোকটা বেশিরভাগ সময়ে ক্লদ মুনের পেন্টিংগুলোর সামনে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকত। ধীরে ধীরে আলাপ পরিচয় হলো। জানতে পারলাম জার্মান আগ্রাসনের পরপরই অস্ট্রিয়া ছেড়ে পালিয়ে এসেছে সে। ফেলে এসেছে নিজের মহামূল্যবান সংগ্রহ, অনেকগুলো ইমপ্রেশনিস্ট পেন্টিং। ওগুলো নাকি চলে গেছে সরকারি সংগ্রহশালায়। তবে তা নিয়ে দুঃখ নেই তার। যতদিন পেন্টিংগুলো কোনো মিউজিয়ামে প্রদর্শিত হবে, জনসাধারণ দেখতে পাবে, আগুন বা চুরির ভয়ও থাকবে না। তাছাড়া ফরাসি মিউজিয়ামগুলোতে তার সংগ্রহের চেয়ে অনেক ভালো পেন্টিং আছে। এতদিন অল্প কটা পেন্টিং নিয়ে তাকে ব্যস্ত থাকতে হতো। এখন সেগুলো হারিয়ে সে নাকি এক বৃহত্তর উত্তম পরিবারের সদস্য হতে পেরেছে, তাও কোনো রকম দুশ্চিন্তা ছাড়া। অদ্ভুত মানুষ ছিল লোকটা। শান্ত, ভদ্র, হাজারো কষ্টের মাঝেও হাসি খুশি। দেশ থেকে নগদ টাকা বিশেষ আনতে পারিনি, কিন্তু এতই ধুরন্ধর, দুষ্প্রাপ্য কিছু ডাক টিকিট ঠিকই নিয়ে এসেছিল। সোনাদানার মতো ঝুঁকি নিয়ে ওতে, অথচ কালেক্টরদের কাছে চড়া দামে বিক্রি করা যায়। বেচা কেনার সময় কেউ বেশি খোঁজ খবরও করে না। কিভাবে আনলো? এবার আর কৌতূহল চাপা দিতে পারলাম না। লাগেজের ভেতরে সাধারণ কয়েকটা চিঠি রেখেছিল। ডাক টিকিটগুলো লাগানো ছিল খামের ওপর। কাস্টমসের অফিসাররা চিঠি খুলে দেখলেও কখনো খাম নিয়ে মাথা ঘামায় না, জানোই তো। বুদ্ধি বটে, প্রশংসা করলাম। ডমিনিক আঙ্কের আঁকা ছোট পোর্ট্রেটও নিয়ে এসেছিল সঙ্গে। পেন্সিল স্কেচ ছিল ওগুলো। সস্তা দরের ফ্রেমে ভরেছিল ছবি দুটো। কাস্টমসে বলেছিল ওগুলো তার বাপ মায়ের ছবি, নিজে এঁকেছে। বেকুবগুলো তো আর চেনে না, কিচ্ছু সন্দেহ করেনি। সেই সুযোগে পোর্ট্রেটগুলোর তলায় লুকিয়ে দেগার দুটো ড্রয়িংও নিয়ে এসেছিল। এলেম ছিল লোকটার, কোনো সন্দেহ নেই, মন্তব্য করলাম। এপ্রিলে হার্ট অ্যাটাক হলো ওর। বোধহয় বুঝতে পেরেছিল বাঁচবে না, তাই আমার হাতে তুলে দিল তার পাসপোর্ট, শেষ কটা ডাক টিকিট আর ড্রয়িংগুলো। কয়েকজন লোকের ঠিকানাও দিল, যাদের কাছে ডাক টিকিটগুলো বিক্রি করা যাবে। পরদিন সকালে গিয়ে দেখলাম বিছানায় মরে পড়ে আছে লোকটা। কামরায় কিছু টাকা, একটা স্যুট আর কিছু অন্তর্বাস ছিল। সেগুলো আমি নেই। আগের দিনে ওগুলো নেবার অনুমতি দিয়েছিল সে। চেয়েছিল বাড়িওয়ালার বদলে কোনো বন্ধুর কাজে লাগুক জিনিসগুলো। পাসপোর্টে কিছু বদলাতে হয়নি তোমাকে? জিজ্ঞেস করলাম। শুধু ছবি আর জন্মসাল। বয়সে আমার চেয়ে 20 বছরের বড় ছিল সুয়ার্জ।
তাই সাল না বদলে উপায় ছিল না। আমাদের নামের প্রথম অংশ অবশ্য এক, তাই সুরাজ পদবী আর বদলাবার ইচ্ছে হয়নি। কাকে দিয়ে পাসপোর্টে কাজ করিয়েছ? ব্রুনার? মিউনিখের এক লোক। তাহলে ব্রুনারই। পাসপোর্টে কারিগর বলে তাকে। দারুণ লোক। এককালে বহু লোককে সাহায্য করেছে এই ব্রুনার। পাসপোর্ট বা পরিচয়পত্রের জালিয়াতিতে সে ছিল সিদ্ধহস্ত। অথচ বেচারা নিজে যখন গ্রেফতার হলো, কোনো কাগজ ছিল না তার কাছে। চাইলে রাখতে পারতো না এমন নয়। আসলে ব্যাপারটা কুসংস্কার। সে বিশ্বাস করত অন্যের মঙ্গলের জন্য অপরাধ করলে ক্ষতি নেই, নিজের লাভের জন্য না করলেই হলো। তার নিজের জন্য কখনো জাল পাসপোর্ট তৈরি করেনি। ব্রুনার এখন কোথায় জানো? জিজ্ঞেস করলাম। লিসবনে আসেনি? পাল্টা প্রশ্ন করলো আমার সঙ্গী। জানা নেই আমার। এসে থাকতে পারে, যদি এখনো বেঁচে থাকে আর কি। অদ্ভুত ব্যাপার। দ্বিতীয় সোয়ার্জ বলল। মনে মনে তাকে দ্বিতীয় বলে ডাকছি, সত্যিকার সোয়ার্জ যেহেতু সে নয়। পাসপোর্টটা হাতে পাবার পর আর ব্যবহার করার সাহস পেলাম না। নতুন নামে অভ্যস্ত হতেও কিছুদিন সময় লেগেছিল। সবসময় বিড়বিড় করে নাম আর জন্ম তারিখ আওড়াতাম, যাতে মনের ভিতরে গেঁথে যায় ওগুলো। একলা থাকলে মিউজিয়ামের ছবির দিকে তাকিয়ে কল্পিত কথোপকথন চালাতাম। নিজেই নিজেকে ডাক দিতাম সোয়ার্জ বলে। পরক্ষণেই নিজেই হাজির বলে জবাব দিতাম সেই ডাকের। প্রশ্ন করতাম পুলিশ সেজে, তোমার পরিচয় বলো। জবাব দিতাম, আমি জোসেফ সোয়ার্জ, জন্ম 22শে জুলাই 1898, উইনার, নিউ স্টাডে। ঘুমাবার আগেও চর্চাটা করে নিতাম, পাছে কাঁচা ঘুম থেকে পুলিশের গুঁতো খেয়ে উঠে আসলো, পরিচয় বলে ফেলি। নিজের সত্যিকার নামটা ভুলে যেতে চাইছিলাম আমি, কারণ মিথ্যে পরিচয়টা সত্যি করে না তুললে নিজেই বিপদে পড়ব। আর সেটার শাস্তি বিনা পাসপোর্টে দেশে ঢোকার চেয়ে অনেক বেশি ভয়াবহ। একসময় আংখের আঁকা স্কেচ দুটো বিক্রি করলাম। যা আশা করেছিলাম তার চেয়ে কমই পেলাম, কিন্তু তাও আমার মতো মানুষের জন্য অনেক। আর হাতে টাকা আসতেই মাথায় উকি দিল নতুন চিন্তা, ওই পাসপোর্ট ব্যবহার করে আমি কি জার্মানি যেতে পারি না? প্রায় খাটিয়ে বলা যায় জিনিসটাকে। অন্তত সীমান্তের চেকপোস্টে কারো সন্দেহ জাগাবার মতো নয়। আবার স্ত্রীকে দেখতে পাবো, ওর সম্পর্কে দুশ্চিন্তাও অনেকটা কমবে। আমার দিকে চোখ তুলে তাকালো সোয়ার্জ। অনুভূতিটা নিশ্চয়ই বুঝতে পারছো তুমি। গৃহপীড়া, নিখোঁজ গৃহপীড়া। এর কথাই বলছিলাম তোমাকে। প্রত্যেক রিফিউজি কোনো না কোনো সময় অনুভব করে এই গৃহপীড়া। পেট মোচড়ায়, গলার কাছে দলা পাকিয়ে থাকে, চোখ করতে থাকে ছলছল। যত স্মৃতি বুকের গহীনে চাপা দিয়ে রেখেছ, যত স্মৃতি ভুলে যেতে চাইছ, সব ফিরে আসবে তীব্র আক্রোশে। আর একজন রিফিউজির জন্য স্মৃতির চেয়ে বড় শত্রু নেই। স্মৃতি তার আত্মার ক্যান্সার। আমি চেষ্টা করেছিলাম সেই ছটফটানি দমিয়ে রাখবার। চলে যেতাম মিউজিয়ামে, ঘন্টার পর ঘন্টা কাটাতাম সেখানে। বিখ্যাত শিল্পীদের ছবির মাঝে ডুবে গিয়ে মন শান্ত করতে চাইতাম, কিন্তু ফল হতো উল্টো। ছবিগুলো চেঁচিয়ে উঠত আমাকে লক্ষ্য করে, মনে করিয়ে দিত স্বদেশের কথা। যখন দেশটা ঘৃণার আগুনে পড়ে নেই, নিশ্চিন্তে হাঁটা যেত ছিমছাম রাস্তায়, আনন্দ নিয়ে উপভোগ করা যেত সূর্যাস্ত আমার স্ত্রীকে নিয়ে। বলতে দ্বিধা নেই, আমি খুব সাধারণ এক মানুষ, কোনো বিশেষ গুণ নেই। বিয়ের পর সাধারণ এক স্বামীর মতো আমার স্ত্রীর সঙ্গে 4 বছর কাটিয়েছি, শান্তিতে, আনন্দে, কোনো ধরনের বিশাল স্বপ্ন ছাড়া। দাম্পত্য জীবন সুখের ছিল আমাদের, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল দুজন নারী পুরুষের যেমনটা হয়। আমাদের চাওয়া পাওয়া ছিল খুব সামান্য। অতীত বা ভবিষ্যৎ কখনোই খুব বেশি চিন্তা করতাম না আমরা। বর্তমানকে ঘিরে ছিল সমস্ত ঘ্যান দেন। বাস্তববাদী মানুষ ছিলাম আমরা, ভালোবাসতাম পরস্পরকে। কিন্তু পাসপোর্ট পাবার পর নতুন আলোয় দেখতে শুরু করলাম জীবনটাকে, ধিক্কার দিতে শুরু করলাম নিজেকে। আমাদের দাম্পত্য জীবন অমন সাদামাঠা ছিল বলে মনে হচ্ছিল সব পণ্ড করেছি। কিসের জন্য বেঁচেছিলাম আমরা? এখনই বা কি করছি? শুধু একটা গর্তে ঢুকে শেয়ালের মতো সময় কাটাচ্ছি। কতদিন এভাবে চলবে? যুদ্ধ হবেই, জার্মানিও জিতবে, কারণ অন্য দেশগুলোর প্রস্তুতি নেই। তারপর কোথায় লুকাবো?
কোন ক্যাম্পে পচে মরব? ভাগ্য যদি সুপ্রসন্ন হয়, কোনো দেয়ালের সামনে দাঁড় করিয়ে আমাকে গুলি করে মারা হবে। যে পাসপোর্ট আমাকে শান্তি দিতে পারত, সেটাই আমাকে হতাশার সাগরে ডোবালো। যতক্ষণ পা চলত, রাস্তায় ঘুরে বেড়াতাম, ঘুমাতাম না। তন্দ্রা এলে দুঃস্বপ্ন দেখতাম। আমার স্ত্রী গেস্টাপোর কারাগারে। তন্দ্রা টুটে যেত। একদিন শুনতে পেলাম আমার হোটেলের উঠানে ও চেঁচিয়ে কাঁদছে। আরেকদিন ক্যাফে দুলা রোজে ঢুকতেই মনে হলো সামনে বড় আয়নাতে ওর মুখটা দেখলাম। আমার দিকে ঘুরে তাকালো। চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, উদ্ভ্রান্ত চাহনি। পরক্ষণেই মিলিয়ে গেল। দৌড়ে পিছনের কামরায় গেলাম। সেখানে গিজগিজ করছে মানুষ, কিন্তু ও নেই। পরের কয়েকটা দিন একটা ভ্রান্ত ধারণা আমাকে পেয়ে বসলো। কেন যেন মনে হলো আমার স্ত্রী প্যারিসে এসেছে এবং আমাকে খুঁজে বেড়াচ্ছে। রাস্তার প্রতিটা মোড়ে ওকে দেখতে শুরু করলাম। একবার দেখলাম ও লাক্সেমবার্গ গার্ডেনে বেঞ্চিতে বসে আছে। কাছে যেতে এক অপরিচিত মহিলা অবাক হয়ে তাকালেন। আরেকদিন কনকর্ড প্লেসে চলন্ত গাড়ি থেকে ওকে রাস্তা পার হতে দেখলাম। হাঁটার ভঙ্গি, কাঁধ ঝাঁকানো, সবই আমার চেনা। গায়ের পোশাকটাও যেন চিনতে পারলাম। ট্রাফিক পুলিশের ইশারায় গাড়ির স্রোত থামলে ছুটে গেলাম ওর পিছু পিছু। ও ততক্ষণে পাতাল রেল স্টেশনের সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমিও নামলাম, কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছে অপসৃয়মান ট্রেনের লাল বাতি ছাড়া কিছুই দেখতে পেলাম না। এক বন্ধুকে খুলে বললাম সব। রাস্তায় মোজা বিক্রি করে সে, তবে আগে ডাক্তারি করত ব্রেসলোতে। সব কথা শুনে ও বলল, আমি যেন একাকী বেশি সময় না কাটাই, একটা বান্ধবী জুটিয়ে নাও। পরামর্শ দিল সে। কাজ হলো না পরামর্শে। আমার যে সমস্যা সেটা দেখা দিয়েছিল কষ্ট, নিঃসঙ্গতা আর ভয় থেকে। সে অবস্থা মানুষের চাই সহানুভূতি, ভালোবাসা। কিন্তু যখন একাকী কোনো অচেনা কামরায় ঘুম ভাঙে, সারাক্ষণ তলিয়ে যাবার একটা অনুভূতি কাজ করে অন্তরে, তখন আপনা আপনি জেগে ওঠে অবাস্তব কল্পনা। দিবার স্বপ্নের ঘোরে হারিয়ে যায় মানুষ। স্বপ্ন যখন ভাঙে, থেকে যায় শুধু হতাশা আর বেদনা। এখন এসব বলতে গিয়ে নিজেরই মনে হচ্ছে প্রলাপ বকছি, কিন্তু যখনকার কথা বলছি তখনকার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তার বিস্তারিত বিবরণ দিয়ে তোমাকে বিরক্ত করব না। শুধু এটুকু বলি, সবকিছু বিশ্লেষণ করে আমি বুঝতে পেরেছিলাম ফিরে যেতে হবে আমাকে। আমার স্ত্রীকে আবারও না দেখা পর্যন্ত শান্তি পাবো না কিছুতেই। হতে পারে ও অন্য কোনো সঙ্গী খুঁজে নিয়েছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। একটিবারের জন্য হলেও ওকে আবার দেখতে হবে আমার। সেটাই যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছিল। যতদিন যাচ্ছিল ততই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে যুদ্ধ অবশ্যম্ভাবী। চোখের পলকে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে হিটলার। চেকোস্লোভাকিয়ার অর্ধেকের দখল নিয়ে সন্তুষ্ট হয়নি, পুরো দেশটাই তার চাই। পোল্যান্ডও যে একইভাবে দখল করবে তাতে সন্দেহ নেই। যুদ্ধের সূচনা হতে তখন মাস বা সপ্তাহ নয়, কয়েকদিন বাকি। কাজেই আমিও বুঝতে পারলাম সিদ্ধান্ত নিতে হবে তাড়াতাড়ি। আমার পুরো জীবন নির্ভর করছে সে সিদ্ধান্তের ওপর। নিয়েও ফেললাম সিদ্ধান্ত, ফিরে যাব জার্মানিতে। এরপর কি হবে জানি না, জানার দরকারও নেই। যুদ্ধ শুরু হলে এমনিতেই বাঁচার আশা নেই, সুতরাং পাগলামি করতে বাধা কোথায়? সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে অজানা এক প্রশান্তি অনুভব করলাম। তখন মে মাস। প্যারিসের বাগানগুলোয় ঝলমলে টিউলিপ ফুলের সমারোহ, রাতে রূপালি চাঁদনির রোশনি। সন্ধ্যায় স্ট্রিট লাইট জ্বলে উঠলে খবরের কাগজের বিল্ডিংগুলো জ্বলে উঠত। ওগুলোর ডগায় নিয়ন সাইনে জলজল করত শান্ত পত্রিকার হেডলাইন, যুদ্ধ আসছে। আর তা দেখে আমিও রওনা হলাম দেশের পথে। প্রথম গেলাম সুইজারল্যান্ড। ভুয়া পাসপোর্টটা জায়গা মতো ব্যবহারের আগে পরখ করে দেখার ইচ্ছে। ফরাসি বর্ডার গার্ড ওটার দিকে ভালো মতো তাকিয়েও দেখল না। সেটা স্বাভাবিক। দেশ ত্যাগের সময় কেউই ঠিকমতো পাসপোর্ট দেখে না। দেশে ঢোকার সময় নিশ্চিন্তে পেরোলাম ফ্রান্সের সীমানা, কিন্তু সুইস বর্ডার গার্ডের সামনে যেতেই ভয় হাত পা সেধিয়ে যাবার জোগাড়। নির্বিকার একটা ভঙ্গিতে পাসপোর্ট ধরে রাখলাম ঠিকই, কিন্তু বুকের ভেতরে হৃৎপিণ্ড বুনো ষাঁড়ের মতো লাফালাফি করছে। পারলে পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসে আর কি। পাসপোর্টটা ভালো করে দেখল বর্ডার গার্ডের এক অফিসার। পেশিবহুল দেহ, চওড়া কাঁধ,
গা থেকে তামাকের গন্ধ আসছে। বুদের ভেতরে এমনভাবে দাঁড়িয়েছিল, তাতে পিছনে আলোটা ঢাকা পড়ে যাচ্ছিল তার দেহের আড়ালে। আমার মনে হচ্ছিল আলোর সঙ্গে আমার স্বাধীনতাও বুঝি চাপা পড়ছে। আটকা পড়তে চলেছি কোনো কারা প্রকোষ্ঠে। কিন্তু খানিক পরেই পাসপোর্ট ফেরত দিল লোকটা। ধরে প্রাণ ফিরে এলো। সহজ গলায় বললাম, আপনি আমার পাসপোর্ট সিল দিতে ভুলে গেছেন। হাসল লোকটা। বলল, ঘাবড়াবেন না, সিল দিয়ে দেব, না দিলেই বা কি আসে যায়। কিছুই না, কিন্তু সিল দেওয়া হলে সেটা এখনকার স্মৃতি হয়ে থাকবে। আরেক দফা হাসল লোকটা। তারপর সিল দিয়ে আমাকে সরে যেতে ইশারা করল। হাফ ছাড়লাম এতক্ষণে। কি ভয়টাই না পেয়েছিলাম। নেড়ে চেড়ে দেখলাম পাসপোর্টটা। সিল পড়া জিনিসটা অনেকখানি পাকাপোক্ত হলো। সুইজারল্যান্ডে একটা দিন কেটে গেল চিন্তা ভাবনা করতে করতে। জার্মানি যাবার জন্য কোন ট্রেন ধরবো সেটাই বুঝতে পারছিলাম না। নতুন করে ভয় চেপে বসেছিল, কারণ সীমান্তে ঘর ফিরতি জার্মান বা প্রাক্তন অস্ট্রিয়ানদের পাসপোর্ট বিশেষভাবে পরীক্ষা করা হয় কিনা জানি না। হয়তো করবে না, কিন্তু ঝুঁকি নিতে মন চাইল না। ভাবলাম গোপন সীমান্ত পেরোলেই সবচেয়ে ভালো হয়। জুরিখের মূল পোস্ট অফিস গেলাম। বহু বছর আগে যখন প্রথম জুরিখে আসি তখনও তাই করেছিলাম। জেনারেল ডেলিভারি কাউন্টারে পরিচিত লোককে দেখা পাবার সম্ভাবনা প্রবল। রিফিউজিরা ওখানে ভিড় করে, ওদের কাছে অনেক খবর পাওয়া যায়। ওখান থেকে গেলাম ক্যাফে গ্রেইফে। ওটাকে প্যারিসের ক্যাফে দুলা রোজের সুইস সংস্করণ বলতে পারো। এমন অনেকের সঙ্গে দেখা হলো যারা জার্মানি থেকে সীমান্ত পেরিয়ে সুইজারল্যান্ডে ঢুকে পড়েছে, কিন্তু একইভাবে জার্মানিতে ঢোকা যাবে কিনা বলতে পারল না কেউ। না পারাই স্বাভাবিক। আমি ছাড়া আর কোনো পাগল জার্মানিতে ফিরতে চাইবে? আমার প্রশ্ন শুনে প্রথমে অবাক হলো ওরা। যখন বুঝলো আমি সিরিয়াস, সিটিয়ে গেল একেবারে। কথাই বলল না আর। জার্মান ফিরে যাই শুনে নির্ঘাত আমাকে বিশ্বাসঘাতক ভাবছিল। হয়তোবা নাৎসি বাহিনীর সদস্য বা হিটলারের চরও ভেবে থাকতে পারে। ক্যাফের ভিড়ের মাঝে একা হয়ে গেলাম আমি। ওদের হাবভাবে মনে হলো আমি কোনো খুনি। কেন ফিরতে চাই সেটা আর ব্যাখ্যা করা হলো না। করব কি করে? ফেরার কথা ভাবতে গেলে আমি নিজেই তো আতঙ্কে ভুগি। কথা বলবো কিভাবে? কাউকে বোঝাবো কিভাবে? পরদিন ভোর 6টায় পুলিশ আমাকে বিছানা থেকে টেনে তুলল। বুঝলাম আগের দিন যাদের সঙ্গে কথা বলেছি তাদের কেউ খবর দিয়েছে পুলিশে। সন্দেহ নিয়ে আমার পাসপোর্ট পরীক্ষা করলো ওরা। তারপর নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য। ভাগ্য ভালো যে পাসপোর্টে সিল লাগিয়ে নিয়েছিলাম। সেটা দেখিয়ে পরে প্রমাণ করলাম আমি অনুপ্রবেশকারী নই, বৈধভাবে এসেছি সুইজারল্যান্ডে। যা হোক, ভোরবেলা রাস্তা দিয়ে আমাকে যখন হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল সে স্মৃতি কোনোদিন ভুলব না। পরিষ্কার দিন ছিল সেটা। শহরের টাওয়ার আর ছাদগুলো ঝকঝক করছিল নীল আকাশের পটভূমিতে। কাছের এক বেকারি থেকে ভেসে আসছিল গরম পাউরুটির সুবাস। মনে হচ্ছিল দুনিয়ার সব শান্তি লুকিয়ে আছে ওই অন্থের মাঝে। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। আমি ঘাড় নাড়ালাম। বন্দিদশায় পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখায়, ছাড়া পাবার পরেও যদিও সেই অনুভূতি ধরে রাখা যেত। কথাটা ভালো বলেছ। তোমার কখনো অমন অনুভূতি হয়নি? জানতে চাইলাম। সোয়াজ বলল, জানি না, খুঁজতেও যাই না। সৌন্দর্যের অনুভূতি বহু আগেই আমার আঙ্গুলের ফাঁকগুলো ঝরে গেছে। যখন ছিল তখনও কদর করিনি। যা চলে গেছে তা কি কখনো ফিরে আসে? এলেও তা কি কখনো আগের মতো হতে পারে? তাছাড়া কোনো কিছু আছে ভাবলেই হারানোর ভয় থাকে। তার চেয়ে যা চলে গেছে তাকে চলে যেতে দেওয়াই ভালো। চলে যাবার পরে সেটা সত্যিকার মূল্য বুঝি আমরা, যেমনটা বুঝেছিলাম আমার স্ত্রীর বেলায়। কথা বলতে বলতে কেমন যেন উত্তেজিত হয়ে উঠেছে সোয়াজ। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এই প্রথম ভালো মতো দেখতে পেলাম তার চোখ দুটো। কেমন যেন ঘোর লাগা দৃষ্টি, উন্মাদের দৃষ্টি। আমাদের অস্বস্তিকর নীরবতায় ব্যাঘাত ঘটল পাশের টেবিল থেকে ইভিনিং ড্রেস পরা মহিলাটি উঠে দাঁড়ানোয়। টেরাস ছাড়িয়ে শহর আর বন্দরের উপর নজর বোলালো সে। তারপর সাদা ডিনার জ্যাকেট পরা লোকটাকে বলল, ডার্লিং, কেন ফিরে যেতে হবে আমাদের?
এখানে আর কটা দিন থাকতে পারলে কতই না ভালো হতো। আমার একটু ইচ্ছে করছে না আমেরিকায় ফিরে যেতে। খানিক পর আবারও কাহিনীর খেই ধরল সোয়ার্জ। জুরিখের পুলিশ মাত্র একদিন আটকে রেখেছিল আমাকে, কিন্তু ওই একটা দিনই খুব কঠিন ছিল আমার জন্য। সারাক্ষণ আতঙ্কে ছিলাম, ওরা হয়তো পাসপোর্ট পরীক্ষা করবে, ভিয়েনাতে ফোন করলে অথবা কোনো বিশেষজ্ঞকে ডাকলেই আমার জালিয়াতে ধরা পড়ত। বিকেল নাগাদ শান্ত হয়ে এলাম। দুশ্চিন্তা করে লাভ নেই, যাই ঘটুক। আমার মনে হলো সেটা ঈশ্বরের ইচ্ছে। ওরা যদি আমাকে জেলে ঢোকোয় তো ধরে নেব ঈশ্বর চান না আমি জার্মানিতে যাই। কিন্তু সন্ধ্যা গড়াতেই আমাকে ছেড়ে দিল ওরা। আভাসে ইঙ্গিতে বলে দিল যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন সুইজারল্যান্ডের থেকে চলে যাই। ঠিক করলাম অস্ট্রেলিয়া হয়ে ঢুকবো জার্মানিতে। অস্ট্রিয়ার সীমান্ত সম্পর্কে মোটামুটি ধারণা ছিল, জার্মানির মূল ভূখণ্ডের তুলনায় সেখানে কড়াকড়ি কম। হবেই না বা কেন? লোকে যেখানে দেশ ছেড়ে পালাতে ব্যাকুল, সেখানে কে শখ করে ঢুকতে যাবে? ট্রেন ধরে ওভাররাইটে গেলাম। ওদিক দিয়ে সীমান্ত পার হবার ইচ্ছে। বৃষ্টি থাকলে সুবিধে হতো, কিন্তু দুদিন থেকে আকাশ পরিষ্কার। তৃতীয় রাতে ঝুঁকি নিয়ে রওনা হলাম। নইলে বেশি দিন সেখানে থাকলে লোকের মনে সন্দেহ সৃষ্টি হতে পারে। সে রাতে জল করছিল আকাশ ভরা তারা। পরিবেশ এত নিস্তব্ধ যে গাছপালা বেড়ে ওঠার শব্দ যেন শুনতে পাচ্ছিলাম। বিপজ্জনক পরিস্থিতিতে ইন্দ্রিয় একটু বেশি সজাগ থাকে, শুধু চোখ বা কানই তখন কাজ করে না। সারা দেহই ধরতে পারে বিভিন্ন সংকেত। চামড়া দিয়েও যেন দেখতে শুরু করে মানুষ, হা করা মুখ দিয়ে শুনে শব্দ। সেই রাতের কথা কোনোদিন ভুলব না। শরীরের সমস্ত কোষ, প্রতিটা ইন্দ্রিয় যেন জেগে উঠেছিল। তৈরি ছিলাম যে কোনো কিছুর জন্য। ভয়ের লেশমাত্র ছিল না। মনে হচ্ছিল জীবনে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত এক উঁচু সেতু পার হচ্ছি। খুব শীঘ্রই সেই সেতু রূপালী ধোঁয়ার মতো মিলিয়ে যাবে। ফেরার কোনো পথও থাকবে না আমার। যুক্তি থাকে আবেগে, নিরাপত্তা থেকে রোমাঞ্চে, বাস্তব থেকে স্বপ্নরাজ্যে পাড়ি দিচ্ছিলাম একা। কিন্তু সেই নিঃসঙ্গতা দুঃসহ ছিল না, ছিল জাদুময়, নিবিড়। একসময় রাইন নদীর কিনারে পৌঁছলাম। পানির গভীরতা আর নদীর প্রস্থ দুটোই কম। এমন একটা জায়গায় খুঁজে বের করলাম, জামা কাপড় খুলে এক বান্টিল করলাম যাতে মাথার উপরে ধরে রাখা যায়। উলঙ্গ হয়ে যখন পানিতে নামলাম, অদ্ভুত অনুভূতি হলো। পানিতে যেন রাতের অন্ধকার আর শীতল হাওয়া মিশে আছে। নিবারণ শরীরটাকে মনে হলো প্রতীকী, যেন জীবনের সবকিছু পিছনে ফেলে নতুন এক অধ্যায় শুরু করতে চলেছি। নদী পার হতে বেশি সময় লাগলো না। পাড়ে উঠে গা মুছলাম, তারপর জামা কাপড় পরে ফের শুরু করলাম যাত্রা। একটা গ্রাম পেরিয়ে এলাম। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। এদিককার সীমান্ত ঠিক কোথায় জানা ছিল না, তাই জঙ্গলের কিনার ঘেঁষে একটা রাস্তা ধরে এগুলাম। দেখা হলো না কারোর সঙ্গে। ভোরের আলো ফোটা পর্যন্ত তাই হেঁটে চললাম দ্রুত পায়ে। সূর্য যখন উঠল তখন শিশিরে ভিজে গেছে প্রকৃতি। জঙ্গলের ধারে একটা হরিণ চোখে পড়ল। একটু পরে শুনতে পেলাম কৃষকদের ওয়াগনের আওয়াজ। কাজে বেরিয়েছেও তারা। আর এগুলো চলে না, লুকিয়ে পড়লাম রাস্তার পাশে। কেউ দেখতে পেলে নির্ঘাত সন্দেহ করবে। এত ভোরে সীমান্তের কাছাকাছি কি করছি আমি? অনেকক্ষণ পর দুজন কাস্টমস গার্ডকে দেখতে পেলাম, সাইকেলে চলে যাচ্ছে। ইউনিফর্মগুলো চেনা। অস্ট্রিয়ায় পৌঁছে গেছি আমি, সেই অস্ট্রিয়া যা গত 1 বছর ধরে জার্মানির অংশে পরিণত হয়েছে। ইভিনিং ড্রেস পরা মহিলা তার সঙ্গীকে নিয়ে টেরাস থেকে বেরিয়ে যাচ্ছে। সেদিকে তাকিয়ে একটু থামল সোয়ার্জ। মহিলার উন্মুক্ত কাঁধ দুটো রোদে পোড়া, সঙ্গীর চেয়ে উচ্চতাও বেশি তার। আর কয়েকজন ট্যুরিস্ট তাদেরকে অলস পায়ে অনুসরণ করলো। ওদের নড়াচড়া দেখে বুঝতে পারছি ওরা কোনোদিন পুলিশের তাড়া খায়নি। সঙ্গে স্যান্ডউইচ ছিল, বলে চলল সোয়ার্জ। বেলা গড়ালে খেয়ে নিলাম ওগুলো। পানি খেলাম কাছের এক পাহাড়ি ঝর্ণা থেকে। সূর্য মাথার উপর এলে আবার পথ চলা শুরু করলাম। ফেলকির্স নামে একটা শহরে পৌঁছতে চাইছি। অবকাশ যাপন কেন্দ্র হিসেবে সুখ্যাতি আছে ওটার। অচেনা কাউকে হাজির হতে দেখলে অবাক হবে না কেউ। নিরাপদে পৌঁছতে পারলাম। উঠে পড়লাম একটা ট্রেনে। সীমান্তের বিপজ্জনক এলাকা থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে যেতে চাই, কিন্তু ট্রেনে কম্পার্টমেন্টে ঢুকে দেখলাম সেখানে দুজন জার্মান পুলিশ বসে আছে।
5 বছরের পলাতক জীবনে বহু পুলিশ দেখেছি, তাই ঘাবড়ালাম না, বরং গটমট করে কামরায় ঢুকে বসে পড়লাম ওদের মুখোমুখি। স্যুট পরা আরেক লোকের পাশে, তাকে শিকারী বলে মনে হলো। দেয়ালের সঙ্গে ঠ্যাস দিয়ে রেখেছে একটা বন্দুক। গত 5 বছর ধরে যেসব জিনিসকে ভয় করে এসেছি তার মাঝখানে গিয়ে পড়লাম এভাবে। এই ধরনের পরিস্থিতির জন্য মনে মনে তৈরি করেছিলাম নিজেকে, কিন্তু বাস্তবতা অন্যরকম হয়ে দেখা দিল। মস্তিষ্কে নয়, প্রতিক্রিয়া দেখা দিল শরীরে। পাথরের মতো শক্ত হয়ে গেল পাকস্থলী, মুখের ভেতরটা যেন শুকনো মরুভূমি। শিকারী আর 2 পুলিশকে ফাগুনার নামে জৈনক বিধবার বিষয়ে মেতে উঠতে দেখলাম। গল্প শুনে মনে হলো বিধবা হলেও মহিলা বেশ আমোদে। প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে একের পর এক পুরুষের সঙ্গে। গল্প শেষ হলে হ্যাম স্যান্ডউইচ খেতে বসলো ওরা। কোথায় যাচ্ছ বন্ধু? আমাকে জিজ্ঞেস করলো শিকারী লোকটা। ব্রেগেঞ্জে ফিরছি। তোমাকে তো এই এলাকায় নতুন মনে হচ্ছে। হ্যাঁ, ছুটি কাটাতে এসেছিলাম। কোত্থেকে? ইতস্তত করলাম, পাসপোর্টের সঙ্গে মিল রাখতে চাইলে ভিয়েনা বলতে হয়, কিন্তু তাতে সন্দেহ জাগবে আমার কথায় অস্ট্রিয়ান টান নেই। তাই ভেবেচিন্তে উত্তর দিলাম, হ্যানোভার। গত 30 বছর ধরে ওখানে থাকছি আমি। হ্যানোভার? বলো কি? সে তো অনেক দূর। দূর তো বটেই, কিন্তু বাড়ির কাছে ছুটি কাটিয়ে কি কোনো মজা আছে? হেসে উঠল শিকারী। এটা অবশ্য ঠিক বলেছ, তোমার কপালও ভালো, খারাপ আবহাওয়া পাওনি। টের পেলাম ঘেমে পিঠের সঙ্গে লেপটে যাচ্ছে শার্ট। বললাম, ভালো কিনা জানি না, তবে বেশ গরম লেগেছে। আর কথা বাড়ানো না শিকারী। 2 পুলিশের সঙ্গে ফের মেতে উঠল গল্পে। কয়েক স্টেশন পরে নেমে গেল ওরা। কম্পার্টমেন্টে একা হয়ে গেলাম আমি। ট্রেন তখন চমৎকার একটা এলাকা পাড়ি দিচ্ছে, কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখার আগ্রহ পেলাম না। মন আচ্ছন্ন হয়েছিল অনুতাপ, ভয় আর হতাশায়। ভাবছি, ঝোঁকের মাথায় কেন সীমান্ত অতিক্রম করতে গেলাম? মূর্তিমতো বসে রইলাম নিজের স্মৃতিতে। মনে হলো স্বেচ্ছা বন্দিত্ব বরণ করে নিয়েছি জার্মানিতে ঢুকে। নিজের কারাপ্রকোষ্ঠে ঢুকে বন্ধ করে দিয়েছি তালা। ট্রেন থেকে নেমে আবার সুইজারল্যান্ডে ফেরা যায় কিনা ভাবতে শুরু করলাম। একটু পরে ঝাঁকি খেয়ে বাস্তবে ফিরে এলাম। পকেটে বাম হাত ঢুকিয়ে শোয়ার যে পাসপোর্টটা ধরলাম, তাতে শক্তি ফিরে পেলাম। নিজেকে বোঝালাম ফিরে গিয়ে লাভ নেই, বরং জার্মানির যত ভেতরে ঢুকবো ততই বিপদ কাটবে। ঠিক করলাম রাতটা ট্রেনে কাটিয়ে দেব। চলন্ত ট্রেনে কেউ পাসপোর্ট বা ভিসার খোঁজ করে না। ভয় এক অদ্ভুত জিনিস, বুঝলে? ভীত মানুষ মনে করে সবাই বুঝে তাকেই দেখছে, তাকেই খুঁজছে। চোখ মুদে তাই চেষ্টা করলাম ভয় তাড়াবার। অন্য কারোর সামনে অভিনয় করা সহজ, কিন্তু একাকী কামরায় নিজের সঙ্গে অভিনয় করবো কিভাবে? তার চেয়ে বাস্তবতার আলোকে মনকে বোঝানো সহজ। তাই করলাম। নিজেকে বোঝালাম কেউ চোখ রাখছে না আমাদের উপর, কেউ চোখছে না আমাকে। বিশাল দেশে জনসমুদ্রের মাঝে আমি অতি সামান্য এক কণা। বাহ্যিকভাবে আমাকে দেখে সন্দেহ হবার কিছু নেই। সোনালি চুলওয়ালা এক শ্বেতাঙ্গ আমি। আমাদেরকে আর্য সভ্যতার খাঁটি সন্তান বলে ভাবে হিটলার। মিউনিখে পৌঁছে ট্রেন ছাড়লাম। হাঁটলাম ঘণ্টাখানেক। শহরটা অচেনা, তাই এখানকার কাউকে চিনিও না। ফ্রাঞ্জেসকেনা ব্রাউ নামে এক রেস্টুরেন্টে খেতে ঢুকলাম। আগে থেকে লোক গিজগিজ করছে ওখানে। একাকি বসে ওদের কথোপকথন শুনতে থাকলাম। কয়েক মিনিট পরে মোটা এক লোক এসে বসলো আমার টেবিলে। ঘামে জবজব করছে তার জামা কাপড়। মাংস আর বিয়ারের অর্ডার দিয়ে সে একটা খবরের কাগজ খুলে বসলো। তার আগ পর্যন্ত জার্মান পত্রিকায় পড়ার ইচ্ছে জাগেনি, কিন্তু লোকটাকে দেখে 2টো কাগজ কিনে আনলাম। বহুদিন পর চোখ বুলালাম জার্মান কাগজে। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিখ্যাত জার্মান ঔপন্যাসিক এরিক মারিয়া রেমার্কের লেখা দ্য নাইট ইন লিসবন। আমরা নিয়মিত গল্প পাঠ করছি। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, নতুনদের জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।